আপনি যদি কখনো কোনো কমলা বাগানে যান তাহলে দেখবেন অনেক শ্রমিক খুব বড় বড় মই কাঁধে করে নিয়ে গাছের দিকে হাঁটছে। অনেকেই দেখে ভাবতে পারেন এত বড় মই দিয়ে কি হবে, নিচের দিক থেকে হাত দিয়েই তো কমলাগুলো তোলা যায়। কিন্তু যেটা বাইরে থেকে বোঝা যায় না সেটা হলো কমলার গাছগুলো আসলে অনেক উঁচু হয় এবং যেসব ফল সবচেয়ে বড়, সবচেয়ে পাকা ও রসালো হয় সেগুলো হয় ঠিক গাছের মাথার দিকে। আর সেই ফলগুলো তুলতে এই বিশাল মইগুলো দরকার হয়। শ্রমিকরা প্রতিদিন সকালবেলা মই কাঁধে করে বাগানে প্রবেশ করে। তারপর তারা গাছ বাছাই করে দেখে কোন গাছে পাকা কমলা বেশি আছে। তারপর তারা সেই মইটা গাছের ডালে এমনভাবে ঠেস দিয়ে দাঁড় করায় যেন সেটা ভারসাম্য রেখে থাকে। এরপর এক হাতে মই ধরে অন্য হাতে সাবধানে উপরে উঠে যায়। এই কাজটা শুধু শারীরিক পরিশ্রমের না, অনেক সময় ঝুঁকিপূর্ণও হয়ে যায়। কারণ একটা গাছের ডাল হয়তো শক্ত না, অথবা মইটা সঠিকভাবে দাঁড়িয়ে না থাকলে খুব সহজে হেলে পড়ে যেতে পারে। তারা উপরে উঠে যে কমলাগুলো বেছে বেছে তোলে সেগুলো একদম হাতে ধরে ধরে দেখে নেয় কোনটা পাকা, কোনটা এখনো অর্ধেক কাঁচা। কারণ সব কমলা একসাথে তোলা হয় না। যেটা পরিপক্ক এবং গায়ে হালকা কমলা রং এসেছে সেটাই তারা তুলে নেয়। তোলার পর সেই ফলগুলো তারা সঙ্গে থাকা বড় কাপড়ের ব্যাগে রাখে। ব্যাগটা অনেক সময় কোমরে বাঁধা থাকে যাতে দুই হাত দিয়ে কাজ করা যায়। যখন ব্যাগ ভর্তি হয়ে যায় তখন নিচে রাখা বড় প্লাস্টিকের ড্রামের মতো এক একটা পাত্রে ফলগুলো ঢেলে দেয়। সেই ড্রাম যখন ভর্তি হয়ে যায় তখন ট্রাক বা ফর্ক লিফট দিয়ে সেগুলো সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় প্রক্রিয়াজাতকরণের জন্য, অথবা বাজারে পাঠানো হয় বিক্রির উদ্দেশ্যে। এই পুরো প্রক্রিয়াটাই দেখে যত সহজ মনে হয়, বাস্তবে কিন্তু সেটা অনেক কঠিন ও সময় সাপেক্ষ। কারণ প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা রোদে গরমে মাটির ওপর দাঁড়িয়ে কাজ করতে হয়। আর প্রতিটি গাছের প্রতিটি ফল হাতে ধরে বাছাই করে তুলতে হয়। এমন না যে মেশিন দিয়ে ঝাঁকি দিয়ে সব ফল নামিয়ে নেওয়া যায়। এই হাতে তোলা পদ্ধতিটাই ফলের গুণমান রক্ষা করে। সব গাছের জন্য অবশ্য মই দরকার হয় না। কিছু কিছু ছোট জাতের কমলার গাছ আছে যেগুলোতে ফল নিচু ডালে ধরে এবং সেগুলোকে মাটি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই তোলা যায়। কিন্তু বড় গাছগুলোতে আর হাত পৌঁছায় না, তাই মই ছাড়া তো আর উপায় থাকে না। এই কমলা তুলতে গিয়ে অনেক সময় শ্রমিকদের হাত ছড়ে যায়, আঙুলে ব্যথা হয়, কাঁধে ব্যথা জমে, তবুও তারা করে যায় এই কাজ। কারণ প্রতিদিনের রুটি রুজির সঙ্গে জড়িয়ে আছে এই ফল সংগ্রহ। আর সেই কমলা যখন আপনি বাজারে গিয়ে কিনে খান তখন হয়তো আপনি জানেন না সে একটা ফল তুলতে কতটা সময়, যত্ন, ধৈর্য আর কষ্ট লেগেছে। আপনার কি জানা আছে আমরা বা পেয়ারা খেলে কি হয়? পেয়ারায় থাকে সবচেয়ে বেশি প্রোটিন, আর তরমুজে প্রোটিন থাকে খুবই কম। অন্যদিকে খেজুরে রয়েছে সবচেয়ে বেশি ক্যালোরি, আর স্ট্রবেরিতে থাকে সবচেয়ে কম। এবার আসুন আমের কথায়। আমে থাকে প্রচুর ভিটামিন এ, যা আপনার চোখ আর ত্বকের জন্য খুবই উপকারী। কিন্তু অবাক করা বিষয় হলো আপেলে এই ভিটামিন সবচেয়ে কম। আর আঁশের কথা যদি বলি, রাম্পবেরি কিন্তু আঁশে ভরপুর, কিন্তু যদি আপনি আঙ্গুর খান তাতে আঁশ একদমই কম। কলার কথা কে না জানে, কলায় আছে প্রচুর পটাশিয়াম। যারা শরীর চর্চা করেন বা শক্তি ধরে রাখতে চান তাদের জন্য এটা 1 নম্বর ফল। তবে ব্লুবেরি, এতে কিন্তু পটাশিয়ামের পরিমাণ বেশ কম। আর কিউই কিন্তু ভিটামিন কে দারুণ উৎস। এটা রক্ত জমাট বাধা থেকে শুরু করে হাড় মজবুত রাখতে সাহায্য করে। কিন্তু কলায় এতে ভিটামিন কে এর নামগন্ধও নেই। আর ব্লুবেরি নিয়ে যদি কথা বলি, এতে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর। এর উপাদান শরীর থেকে টক্সিন বের করে দেওয়া থেকে আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। তরমুজে কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রায় নেই বললেই চলে। আপনার শরীরে আয়রনের ঘাটতি থাকলে প্রুনস মানে শুকনো বড়ই খান, এটা আয়রনের অসাধারণ উৎস। আর যদি আপনার ক্যালসিয়ামের দরকার হয় তাহলে কমলা খান, এতে ক্যালসিয়াম ভরপুর থাকে। আর পেঁপেতে আছে ভিটামিন 9 বা ফোলেট, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এটা খুবই উপকারী। কিন্তু চেরিতে এই উপাদান অনেক কম। আমাদের দেশে এত রকমের ফল পাওয়া যায়, কিন্তু আমরা কয়জন জানি যে এই ফলগুলো আমাদের শরীরের জন্য কতটা উপকারী? প্রতিদিন যদি সঠিক পরিমাণে ফল খাওয়া যায় তাহলে শরীর সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই নিজেকে সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অন্তত একটা ফল খাওয়ার অভ্যাস করুন। এতে আপনার শরীর যেমন সুস্থ থাকবে তেমনি মন থাকবে ফুরফুরে। একসময় মনে করা হতো চাষাবাদ মানেই মাটি দরকার, জমি দরকার, লাঙ্গল আর হাল চাষার ব্যবস্থা দরকার। কিন্তু আধুনিক কৃষি প্রযুক্তি সেই ধারণা পাল্টে দিয়েছে। আর তার সবচেয়ে বড় উদাহরণ হলো মাটি ছাড়া ঘাস চাষ। হ্যাঁ, আজকের দিনে এমন এক পদ্ধতি চালু হয়েছে যেখানে এক চিমটে মাটিও ব্যবহার না করে চাষ করা সম্ভব হচ্ছে তাজা সবুজ ঘাস। আর সেটা পশু খাদ্য হিসেবে এতটাই কার্যকর যে এটা চালু হলে পুরো পশুপালন শিল্পে বিপ্লব আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই পদ্ধতির নাম হাইড্রোপনিক্স ফডার কাল্টিভেশন, যেখানে ঘাস চাষ করা হয় পানির উপর ভিত্তি করে নিয়ন্ত্রিত তাপমাত্রা ও আলোতে। এতে ঘাস শুধু দ্রুত বেড়ে ওঠে না, বরং হয় আরও পুষ্টিকর, রাসায়নিক মুক্ত এবং সর্বমোটে একেবারে নিরাপদ পশুদের জন্য। এই পদ্ধতিতে প্রথমে ভালো মানের ঘাসের বীজ পানিতে ভিজিয়ে রাখা হয় প্রায় 12 ঘন্টা, যাতে বীজ ফুলে ওঠে এবং অঙ্কুরোদ্গম সহজ হয়। তারপর সেই ভেজানো বীজ এক ধরনের বিশেষ ট্রেতে ছড়িয়ে দেওয়া হয়, যেখানে মাটি নেই, তবে পানির সঙ্গে মিশিয়ে দেওয়া থাকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। এরপর প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে স্প্রে করে পানি দেওয়া হয়। এই স্প্রের মধ্যেই থাকে লিকুইড নিউট্রিয়েন্টস, যেগুলো গাছের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। সাধারণত এই ঘাস 1 সপ্তাহের মধ্যেই বড় হয়ে যায় এবং তখন তা পশু খাদ্য হিসেবে ব্যবহারযোগ্য হয়। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এটা সারা বছর চাষযোগ্য, কারণ এটি একটি ঘরোয়া পরিবেশে, সাধারণত গ্রিনহাউসে করা হয়, যেখানে বাইরের আবহাওয়ার উপর নির্ভর করতে হয় না। আর এই ঘাস এতটাই নরম হয় যে গরু, ছাগল, এমনকি ঘোড়াও এর গোড়া পর্যন্ত খেয়ে ফেলে। এতে পশুর খাবারের অপচয় হয় না, আবার বেশি প্রোটিন গ্রহণের কারণে পশুর স্বাস্থ্য ভালো থাকে, দুধ বা মাংস উৎপাদনও বৃদ্ধি পায়। সবচেয়ে বড় কথা, এই ঘাসে কোনো কীটনাশক, ছত্রাকনাশক বা কৃত্রিম রাসায়নিক ব্যবহার করা হয় না, ফলে পশুর শরীরে কোনো বিষক্রিয়া হওয়ার ভয় থাকে না। এই হাইড্রোপনিক ঘাস চাষের মাধ্যমে যেখানে 1 একরে মাসে একবার ঘাস কাটা সম্ভব, সেখানে এই পদ্ধতিতে মাত্র 200 স্কোয়ার ফিট জায়গা থেকে প্রতিদিন ঘাস পাওয়া যায়। ঘরের ছাদ, ফাঁকা গ্যারেজ বা একটি রুমই যথেষ্ট এই প্রযুক্তি ব্যবহার করার জন্য। ফলে জমি ছাড়াই অল্প জায়গা ব্যবহার করে শহরের মধ্যেও পশু খামারে এই ঘাস নিয়মিত সরবরাহ করা সম্ভব। এই ঘাস অনেক সময় শুকিয়ে সংরক্ষণও করা হয়, যাতে দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায়। হাইড্রোপনিক প্রযুক্তির এই চাষ পদ্ধতি এমন এক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, যেটা বাংলাদেশের মতো কৃষি নির্ভর দেশে খাদ্য নিরাপত্তা ও দুধ, মাংস উৎপাদনে নতুন দিগন্ত তৈরি করতে পারে। প্রযুক্তি আর সচেতনতার সমন্বয় হলে মাটি ছাড়াও পৃথিবী হতে পারে সবুজ, আর খাদ্যের চাহিদা মেটাতে পারা যায় নতুন উপায়ে, নতুন আস্থায়।